দেশের বাইরে যত দূতাবাস, হাই কমিশন, কনসুলেট এবং যতগুলো ডিপ্লোম্যাটিক মিশন আছে সবগুলোতে নির্দেশনা গেছে সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যে খুব দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামিয়ে ফেলতে হবে। সেই সব মিশনগুলোতে যে অফিসে ছবিগুলো আছে এবং কর্মকর্তাদের বাসভবনে যদি থাকে, সব রকমের ছবি যেখানে আছে রাষ্ট্রপতির ছবিগুলো নামিয়ে ফেলতে হবে। শাহাবুদ্দিন চুপ্পুর ছবি আর থাকবে না। বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর ছবি নামিয়ে ফেলা নিয়ে এক ধরনের তুলকালাম ঘটে গেল। নানান স্পেকুলেশন, এবং কেউ কেউ এটাকে বাড়াবাড়ি বলতে পারেন, আবার কেউ কেউ এভাবেও বলতে পারেন যে এটা হয়তো হবারই কথা। বাংলাদেশ অত্যন্ত ভলেটাইল একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশে যে কোনো সময় বা শীঘ্রই 5 আগস্টের মতো আরেক যুগান্তকারী ঘটনা ঘটতে পারে। এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে, এবং তার নেপথ্যে থাকতে পারেন হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, ইলিয়াসরা। আজ জামাত শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লবকে সফল করবে। তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ। সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপ্পু বিদেশ যেতে পারছেন না। তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন, তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না। কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক সংকট হবে, অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা প্রবাসী সরকারের ডাক দিবেন। শেখ হাসিনা শেখ হাসিনা এবং ইনু হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী ছিল, আমাদের তথ্যমন্ত্রী। হায় হায়, উনার টেলিফোন যদি বাইর করেন রেকর্ড, গোপন রেকর্ড যদি বাইর করেন সব পাইবেন ভাই, খালি নারী ঘটিত কেস পাইবেন তো। কিন্তু দেখেন সে টেলিফোনে কি আলাপ করতেছে, একেবারেই দালাল চামচা। আয় হায়, কিভাবে কথা বলতেছে। সে বলতেছে আপনি যে সিদ্ধান্তটা দিছেন খুব কারেক্ট সিদ্ধান্ত দিছেন। কি সেটা জানেন? ওই যে হেলিকপ্টার থেকে গুলি করা, ওই সিদ্ধান্তটা নাকি খুব কাজে লাগছে। এটা পাম পট্টি দিতেছে শেখ হাসিনাকে এরাই নষ্ট করছে ভাই। সে পাম দিতেছে যে খুব ভালো কাজ করছেন, এবং আরো বুদ্ধি দিতেছে রাত্রের মধ্যে 200 যদি ধৈর্য নিয়ে ফিনিশ করে দেওয়া যায় তাহলে আগামীতে মিছিল বাইর হবে না। এগুলা কারা? ওই যে শিবিরের পোলাপান, জামাতের পোলাপান, বিএনপির পোলাপান, এদেরকে ধৈর্য 200 গাইড করে দিতে হবে। এই ফজলুর রহমান বলে যে 24 সালের আজকের পরে নাকি মব সংস্কৃতি চালু হয়েছে, শেখ হাসিনার আমলে নাকি এর চেয়ে ভালো ছিল। ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে, তাহলে শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে বসে থাকো, তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমি অনলাইনে ছিলাম, সে দেখতে পাইছে যে আমি অনলাইনে আছি, যার জন্য কল করছে হোয়াটসঅ্যাপে। তো নাম্বার কিভাবে পাইছে আর আমি জিজ্ঞাসা করি নাই, জানারও ইচ্ছা নাই, কারণ আমার এটা অনেক পুরনো নাম্বার। আমাদের যে মহানায়ক ছিলেন সালমান শাহ, তার দেওয়া নাম্বার এটা। আবার হ্যাঁ, মানে নাম, এই টেলিফোন নাম্বারটা গ্রামীণ, তখন অনেক পয়সা লাগতো ওই আমলে, ওটা আমাকে গিফট করছিল সালমান শাহ, যার জন্য আমি রেখে দিছি। এটার বয়স হয়ে গেছে মনে হয় 27, 28 বা 30 বছর হয়ে গেছে মনে হয়। যাই হোক, তো উনি আমার সাথে কথা বলতে বলতে আমাকে বলতেছে যে আপনি কি সিনেমা ছেড়ে দিয়েছেন? আমি বললাম যে দেখেন, সিনেমা তো আমি ছাড়ি নাই, সিনেমা আমাকে ছেড়ে দিছে। আমি সিনেমা ছাড়ি নাই, সিনেমা আমাকে ছেড়ে দিছে। এটাই সত্য কথা। সত্য বলার মধ্যে একটা আনন্দ আছে, বুঝছেন, ভালো লাগে বলতে। আর সত্য বললে কিছু মনে রাখার দরকার হয় না, বুঝছেন না? যারা সত্য বলে তাদের মনে রাখার দরকার হয় না, কারণ সত্য তো বুঝছেন সত্যই, ওটা মনে রাখার দরকার কি? যখন আপনি কোনো মিথ্যা বলবেন ওইটা মনে রাখতে হয় যে আমি কি জানি বলছিলাম, ওইটা তো আবার বলতে হবে, না হলে তো মানুষের হাতে ধরা খামো, বুঝছেন? যাই হোক, আমি বললাম যে না ভাই, আমি তো সিনেমায় আসলে প্রডিউসার পাইনি তেমন, আর আমি তো লোবাদের ছবি বানাই না, বড় প্রডিউসার আমি পাই নাই, যার জন্য ছবি বানানো হয় নাই। তা আমি ফাইন্যান্স করবো, আপনি ছবি বানান। আমি তো চমকায় গেলাম। বলে কি? আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনি তো এই ব্যবসার কিছুই বুঝেন না, আপনি কেন এখানে এত টাকা ফাইন্যান্স করবেন?
কয়টা দেশের জন্য, দেশের প্রতি ভালোবাসা। আমি বললাম তার মানে কি দেশপ্রেমের ছবি যেগুলা অনুদানের টাকা দিয়ে বানাইতে হয়, ওই যে আমরা দেখছি না অতীতে অনেক দেশপ্রেমের ছবি হয়েছে, ওগুলো অনুদানের টাকা, সরকারি টাকা সরকার দেয় যেন তার প্রচার করা হয়, তার গুণগান গাওয়া হয়, হ্যাঁ তার বংশের পুরো বংশের গুণগান গাইবে, এই 9 টাকা ছবি বানাও, ওইটাই হলো দেশপ্রেমের ছবি। বলে যে না 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 ওরকম না, আপনার বোমা হামলা ছবিটা দেখছি তো তাই আপনাকে ফোন দিলাম। এই যে জিয়াউল আহসান নামে একটা লোক আর্মির এখন জেলে আছে, এই 1000-এর উপরে মানুষ কিল করছে, সিরিয়াল কিলার, এর উপরে একটা ছবি বানান। তখন আমার মনে করলো ওই যে মানুষের মগজের কাছে মানে মাথার কাছে পিস্তল ঠেকায় হাতটা এইভাবে রাখা যে গুলি করতো, আর ওই রক্তটা আর মগজগুলো তার হাতে আইসা ছিটকায়া করলে গরম গরম অনুভব করতো, তার ভিতরে চেতনা আসতো, ওই লোকটাই জিয়াউল আহসান। হ্যাঁ এই জেলেই আছে, হ্যাঁ তারে হাত করা পড়ায় নিতে পারে না, হাত ছিটকা দিয়ে পালাবে তো। দেখেন এত ভয়াবহ একটা কিলার যার জীবনী নিয়ে এখন সিনেমা বানাইতে চায়, টাকা লগ্নি করতে চায় মানুষ, কোন পর্যায়ে চলে গেছে। ডেঞ্জারাস কিলার তো ভাই, এটার যে সিনেমা হবে না ভাই, ভয়াবহ সিকোয়েন্স গুলা কি দেখেন। গভীর রাত, ট্রেন আসতেছে, একজনকে জম টুপি পরে দাঁড় করায় রাখছে, ট্রেনটা যখন কাছে আসতেছে ধাক্কা মাইরা ফালাই দিতেছে, আবার নিয়ে যাইতেছে সেই কোনো কাশপুর ব্রিজের উপরে বা বুড়িগঙ্গা ব্রিজের উপরে মিড নাইট, ওইখানে দাঁড় করে গুলি কইরা ওই নদীতে ফেলে দিতেছে। আবার একটা নৌকা ছিল তার নিজস্ব নৌকা, ওই নৌকায় কইরা মাছ দরিয়ার মধ্যে নিয়ে ওই যে ওইভাবে মারতো, তারপরে ওই নদীর পানিতে হাত ধুইতো, গুনগুন করে নাকি গানও গাইতো। এই সিরিয়াল কিলার কি ভয়াবহ চরিত্র ভাই, বিশ্বাস করেন ভাবা যায় মানুষের পেট কেটে সিমেন্ট বইরা আবার বস্তা বাইন্দা ওইটা নদীর মধ্যে ডুবাইয়া দেয়। এইভাবে সে 130 জনকে নিজের হাতে মাইরা এই দুনিয়া থেকে বিদায় করছে। আর ওই যে নারায়ণগঞ্জের 7 মার্ডার মনে আছে আপনাদের, এটাও এই জিয়াউল আহসানের পরিকল্পনা, এবং তার রেকর্ড আছে, একদিনে 13টা মারছে, আরেকদিন 11টা মারছে, এরকম রেকর্ডও সে সৃষ্টি করছে। সেই কিলারকে নিয়ে এখন সিনেমা বানাইতে চায়, চিন্তা করেন। তখন আমি উনাকে বললাম দেখেন অনেক টাকা পয়সার ব্যাপার, আপনি তো এখন এই ঘটনাগুলো চোখে পড়ছে, জানতে পারছেন, যার জন্য সিনেমা বানাইতে চান। কিন্তু এটা সিনেমা তার নাটক না যে 2 সপ্তাহ 1 মাসে 2 মাসে বানায় ফেলানো, এটা বানাইতে 1 বছরের উপরে সময় লাগবে। তখন কি অবস্থা থাকবে? আজকে দিনের মতো কি 1 বছর পরে ওই দিনটি থাকবে? নাও তো থাকতে পারে, নতুন কিছু ঘটনা ঘটতে পারে। দেখা গেল যে তখন সেন্সারে দিলাম ছবিটা, সেন্সারে নিষিদ্ধ করে দিল যে না আর্মির ব্যাপারে এত নোংরামি করা যাবে না, এত কাদা ছিটানো যাবে না, আর্মিকে বদনাম করা যাবে না, এরকম প্রশ্ন চলে আসবে না ভাই? চলে আসবে। আমি ওনাকে বুঝাইলাম যে একটু ঠান্ডা হন, সিচুয়েশন বুঝেন, পরে দেখা যাবে। যাই হোক, হ্যাঁ এর আগেও আমাকে একজন প্রডিউসার বলছিল মেজর সিনহা, ওই যে প্রদীপ মারছিল যে কক্সবাজারের রাস্তায়, প্রদীপ মারছিল যে ওই মেজর সিনহাকে নিয়ে ছবি বানাইতে বলছিল। দেখেন এই প্রদীপের কিন্তু ঝুলানের কথা, ফাঁসির কথা আমরা শুনছি, কিন্তু ফাঁসি বাস্তবায়ন হয় নাই। এত প্রমাণ আদি থাকার পরও বুঝছেন কোনো কিছু সুরা হচ্ছে না, আইনগুলা কেমন জানি স্লো মোশনে দৌড়ায়। ওই যে সিনেমায় আমরা দেখি না স্লো মোশনে দৌড়াইতেছে, আগায় না, ওরকম ব্যাপার হয়ে গেছে আইন কানুনের ব্যাপার। যাই হোক, দেশ কি অবস্থা আছে এটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন আজকে একটা 5 মিনিট 5.5 মিনিটের অডিও কল শেখ হাসিনা শেখ হাসিনা এবং ইনু হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী ছিল, আমাদের তথ্যমন্ত্রী। হায় উনার টেলিফোন যদি বাইর করেন রেকর্ড, গোপন রেকর্ড যদি বাইর করেন সব পাইবেন ভাই, খালি নারী ঘটিত কেস পাইবেন তো। কিন্তু দেখেন সে টেলিফোনে কি আলাপ করতেছে, একেবারেই দালাল চামচা, আয় হায় কিভাবে কথা বলতেছে। সে বলতেছে আপনি যে সিদ্ধান্তটা দিছেন খুব কারেক্ট সিদ্ধান্ত দিছেন, কি সেটা জানেন? ওই যে হেলিকপ্টার থেকে গুলি করা ওই সিদ্ধান্তটা নাকি খুব কাজে লাগছে, এটা পাম পট্টি দিতেছে শেখ হাসিনাকে এরাই নষ্ট করছে ভাই। সে পাম দিতেছে যে খুব ভালো কাজ করছেন, এবং আরো বুদ্ধি দিতেছে রাত্রের মধ্যে 200 যদি ধৈর্য নিয়ে ফিনিশ করে দেওয়া যায় তাহলে আগামীতে মিছিল বাইর হবে না। এগুলা কারা? ওই যে শিবিরের পোলাপান, জামাতের পোলাপান, বিএনপির পোলাপান, এদেরকে ধৈর্য 200 গায়েব করে দিতে হবে 1 রাত্রের মধ্যে। বলতেছে আমি তো লিস্ট করতেছি, আমার এলাকায় আমি বইলা দিছি, আপনি এখানেও হুকুম জারি করেন 200 গায়েব করে দিতে। পাম পট্টি দিতেছে চামচার মতো, দালালের মতো, দেশের মানুষকে মাইরা ক্ষমতায় থাকতে চায়। কি করবেন জানেন? কিচ্ছু করার নাই। আপা আসতেছে আর কথা কইতাছে, কষ্ট হইতাছে তাও কথা কইতাছে। কি কথা? দেশের মানুষকে মেরে ফেলার কথা। কারণ কি বুঝলাম না তো ভাই। শুধু ক্ষমতায় থাকার জন্য সারা জীবনই ক্ষমতায় থাকতে হবে। 16 বছর থাকার পরও মন ভরে নাই, আরো থাকতে চাইছিল, বহুদিন থাকতে চাইছিল। যাই হোক, উনি যে চলে গেছে উনি বিশ্বাস করেন না, আসলে বিশ্বাস করে না। উনি এখনো যেভাবে কথা বলে এতে বোঝা যায় যে উনি জাস্ট কিছুদিনের জন্য গেছে আবার আসতেছে। তার মানে কি জানেন, পিছন থেকে তাকে যারা পরিচালনা করতেছে উনার একা চলার কোনো ক্ষমতা নাই। আমি উনাকে এই গত 1 বছরে যেটুকু স্টাডি করছি, কেউ কিছু মাইন্ড করেন না ভাই, একরকম বোকা মানুষই আমার কাছে মনে হয়েছে, একদম বোকা মানুষ মনে হয়েছে। এবং এই বোকা মানুষটাকে কান পড়া দিয়ে জানেন নষ্ট করছে। হ্যাঁ যে আপা এই আর্মিরাই কিন্তু আপনার বাবাকে মারছে, যার জন্য একটা ঘটনা ঘটাইতে হবে। ওই যে বিডিআর এর ঘটনাটা ঘটাইছে, এই যে শাপলা চত্বরে বলছে আপা আজকে রাত্রের মধ্যে যদি এদেরকে না তারা
সরান, তাহলে কিন্তু কালকের মধ্যে আপনারা ক্ষমতা নিয়ে নিবে, গণভবন দখল করে ফেলাইবো। আমরা শুনছি, গোয়েন্দা রিপোর্ট আছে, যার জন্য অর্ডার দিছে কিল হিম, মারা শুরু রাত্রের মধ্যে শাপলা চত্বরে, বুঝছেন? এইভাবে, কারণ এই মানুষটা যদি সত্যি সত্যি চালাক হইতো তাইলে তো বুঝতো যে আমি বঙ্গবন্ধুর মেয়ে, শেখ মুজিবুরের মেয়ে, আমার বাবার স্বাধীনতার সাথে জড়িত, আমি কেন খুন খারাপির মধ্যে যাব, আমি কেন জুলুমবাজ হব, আমি তো মানুষের ভালোবাসার মধ্যেই বাঁচতে পারি, আমি কেন খুন দিয়ে হাত রাঙাবো? কিন্তু কিচ্ছুই করার নাই ভাই, আমাদের দেশটাই এরকম। দেখেন না, 1 বছর পর আইসা এখন টেলিফোনে বলতেছে, বিভিন্ন রাষ্ট্রদূত আছে না আমাদের দেশের বিদেশে যেসব অফিসগুলো আছে, ওইসব অফিস থেকে ছুপ্পু সাহেবের ছবি নামাবার জন্য টেলিফোনে বলা হইতাছে, কাগজপত্র না, কোনো লিখিত চিঠি না, কিন্তু টেলিফোনে। এর মধ্যে 80টার থেকে প্রায় 50-60টা নাইমা গেছে, আরো কিছু বাকি আছে। কেন হঠাৎ ওই ছুপ্পু সাহেবের ছবি নামাইতে হবে? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে ভাই, পরিবর্তন হচ্ছে, মনে হচ্ছে কোন একটা অ্যাঙ্গেলে জুলাই এখনো চলমান, জুলাই বিপ্লব চলতেছে, হ্যাঁ চলতেছে, অথবা তৃতীয় কোনো অ্যাঙ্গেলে তৃতীয় বিপ্লবের জন্য তারা যেন প্রস্তুত হচ্ছে, কিছু একটা আসতেছে, পায়ের আওয়াজ পাওয়া যায় ভাই। না হলে হঠাৎ ছুপ্পু সাহেবের ছবি সরাইবার কারণ কি ভাই? ছবি সরানোটা তো বিরাট বড় অপমান, তাই না উনার জন্য? এরকম কোন বার্তা দিল কি যে ছুপ্পু সাহেব আপনি নিজে পদত্যাগ করেন? বিরাট অপমান না? আমার ছবিগুলো নামায় ফেলাইতেছে, তার মানে আমারে গণাই ধরে না, আমি নিজে পদত্যাগ করা উচিত না? এরকম কোন বার্তা দিল যে আপনি পদত্যাগ করেন? আমার একটা ব্যাপার আছে, উনাকে কিন্তু আগেই খেয়ে ফেলতে চাইছিল। খেয়ে ফেলা মানে ওই খাওয়া না, মানে চেয়ার থেকে নামাইতে চাইছিল, একটি বড় দলের জন্য পারে নাই, তারা দেয় নাই। কিন্তু আজকে যখন তার ছবি নামাইতেছে, তারা কি প্রতিবাদ করতেছে? না, তারা প্রতিবাদ করতেছে না, প্রতিবাদ করার সুযোগও নাই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো একটা কিংস পার্টি করছিল, ওই কিংস পার্টি ওরাই তো বলতেছে ইনি আমাদের লোক না, উনি বিএনপির লোক, বিএনপির বন্ধু হয়ে গেছে, এরকম কথা উঠছে না? তার মানে কি এখন বিএনপি ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে বলবে? বলবে না। আর ডক্টর ইউনূস স্যার কি ওই সুযোগটাই নিল যে এখন ওর ছবি নামা? এটা হইতে পারে না? হ্যাঁ হইতে পারে, কিছু একটা তো হইতে যাচ্ছে। একটু আগে দেখলাম তহিদ আফ্রিদির বাবা সাথী সাহেব, উনাকে অ্যারেস্ট করছে, 1 বছর পর অ্যারেস্ট হলো। শুনছিলাম 1 বছর আগে অ্যারেস্ট হবে, কি কারণে অ্যারেস্ট হয়েছে জানা যাবে। এরকম সবাই কিন্তু ধরা খাবে। হ্যাঁ, আজকে দেখলাম বিশ্ববিদ্যালয় কাকে যেন দৌড়াইতেছে, দেখেন কাকে যেন দৌড়াইতেছে, আমি জানি না কে, শুধু দেখতেছি দৌড়াইতেছে আর পিছনে ধর 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 ভাগতেছে, এরকম চলতেছে। কোথায় জানি কিছু একটা ঘটতেছে। এর মধ্যে আবার শোনা গেল ইউনূস স্যার দ্বিতীয়বারের মতো পদত্যাগের হুমকি দিছে, যে আমি পদত্যাগ করব। এগুলা ভাই সব গুজব, একেবারেই গুজব। আরো কত রকম যে গুজব। তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ, সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপ্পু বিদেশ যেতে পারছেন না। তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন, তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না। কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক সংকট হবে, অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা প্রবাসী সরকারের ডাক দিবেন। তাহলে দেখেন আমরা কোন জায়গায় আছি, মানে কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে। গতকালকে মধ্যরাতে যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল বৈদেশিক মিশনগুলোকে নির্দেশ দেওয়া হলো যে রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামিয়ে ফেলতে হবে, তখনই এই গভীর রাতেই সমস্ত বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয় যে তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুর দিন শেষ হয়ে যাচ্ছে? তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুকে শীঘ্রই অপসারণ করা হবে? এবং আমরা অধীর আগ্রহ করলাম পুরো দিন, কিন্তু পুরো দিন ধরে দেখলাম যে রাষ্ট্রপতি চুপ্পু তার পদেই আছেন। কিন্তু তাহলে আমরা এটা আগেও বলেছি যে তাহলে হঠাৎ করে টেলিফোন কলের মাধ্যমে বলা হবে যে চুপ্পুর ছবি এখনই নামিয়ে ফেলো সমস্ত বৈদেশিক মিশন থেকে, এত আর্জেন্সি কেন? যদিও একটু আগে মুশফিকুল ফজল আনসারী, যিনি এখন মেক্সিকো রাষ্ট্রদূত, তিনি বলেছেন যে আমি আমার দূতাবাস থেকে চুপ্পুর ছবি নামাইনি, আমি নামিয়েছিলাম যখন আমি প্রথম দিন ওখানে গিয়েছি, কাজে আমার এখন আর ছবি নামানোর প্রশ্নই আসে না। কিন্তু যেই সব দূতাবাস নামায়নি তাদেরকে এখন নামানোর জন্য বলা হয়েছে এবং তদারকি করার জন্য একজন স্পেশাল লোক নিয়োগ দেওয়া হয়েছে। এবং দর্শক, আজকে আরেকটি ঘটনা, সেটা হচ্ছে যে চুপ্পু সরকারের কাছে আবেদন করেছেন, তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য, তিনি অসুস্থ, তিনি বিদেশ যেতে চান। এবং অনেকেই মনে করতেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু একবার বিদেশ গেলে তিনি বাংলাদেশে আর ফিরবেন না। আপনারা জানেন যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি কার্যত এখন গৃহবন্দী, তার কোনো ক্ষমতাই নেই, তিনি রাষ্ট্রপতি হিসাবে শুধু পদেই আছেন কিন্তু কোনো ক্ষমতা নাই, তিনি একজন ফুললি গৃহবন্দী, তিনি বঙ্গভবন থেকে বেরো হন না। তো তিনি আবেদন করেছেন যে আমি চিকিৎসার জন্য আমি বিদেশ চলে যাব, কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে। সরকার বলেছে যে না, দেশের এই সাংবিধানিক সংকটের ভিতরে আপনি কোথাও যেতে পারবেন না, যেহেতু এখন স্পিকার পদত্যাগ করেছে, ডেপুটি স্পিকার কারাগারে, সুতরাং এই সময় আপনি চলে গেলে একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, এই কারণে সরকার তাকে যেতে দেয়নি। কিন্তু এখন দুটো ব্যাপার একটু সাংঘর্ষিক মনে হচ্ছে। এক হচ্ছে, যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ, তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি বিদেশ যেতে চায় সরকারের তো খুশি হওয়ার কথা,
আচ্ছা যান, আপত্তি দেওয়া হলো। কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামানো হলো দূতাবাস থেকে, এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপ্পুর উপরে একটা প্রেশার ক্রিয়েট করা হলো মনস্তাত্ত্বিক ভাবে, যে আপনি পদত্যাগ করুন, দেখেন আমরা আপনার ছবিও নামে ফেলেছি, আপনি এখনো কেন আসেন, আপনি যান না কেন, তাই না? কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন, তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয়। তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপ্পু পদত্যাগ করুক কিন্তু দেশেই থাকুক? অনেকে আবার বলতেছেন যে বিদেশে গিয়ে চুপ্পু বলবেন যে আমি পদত্যাগ করি নাই, আমি রাষ্ট্রপতি। আর শেখ হাসিনা বলবেন আমিও পদত্যাগ করি নাই, আমিও প্রধানমন্ত্রী। তখনই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন। ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না। কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি ছিলেন আগাগোড়া একজন দুর্নীতিবাজ এবং তেলবাজ। শোনা যায় তিনি যখন দুদকের কমিশনার ছিলেন তিনি 5,000 টাকা পর্যন্ত ঘুষ খেতেন। তিনি অ্যাসালমের ক্যাশিয়ার ছিলেন। অ্যাসালম যে কোটি কোটি টাকা লুট করেছে উনি তার সহযোগী ছিলেন। উনি তৈলাক্ত কলাম লিখতেন। শেষ পর্যন্ত শেখ হাসিনা হঠাৎ করে তাকে এনে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেও মূলত শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের রানী। মানে তার যখন যা খুশি তাই করতেন, তিনি তার সভা পরিষদের সঙ্গে কোনো কথা বলতেন না। যেদিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হয় সেই দিন কেউ জানে না যে কে রাষ্ট্রপতি হবেন। হঠাৎ করে ওবায়দুল কাদের চুপ্পুকে দেখে চমকে উঠেছে, এই চুপ্পু হবে রাষ্ট্রপতি, কিন্তু তাই হয়েছে। এবং বাংলার ইতিহাসে সবচেয়ে অযোগ্য এবং তৈলবাজ রাষ্ট্রপতি যিনি শেখ হাসিনাকে বলেন যে আমি রাষ্ট্রপতি হওয়ার কারণে আপনার পদদুলি নিতে পারি না, কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চেয়েও পোস্টে বড়। তো সেই চুপ্পু অনেক দুর্নীতি করেছেন, দুর্নীতি করে দুবাইতে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, সম্পত্তি করেছেন, এবং তার দুবাইয়ের আনলিমিটেড রেসিডেন্স পারমিটও আছে। কারণ তিনি কিন্তু গুণাঙ্গরেও বোঝেননি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করে ফেলবেন। এর জন্য তিনি মন মতো দুর্নীতি করেছেন এবং বুড়া বয়সে তিনি চলে যাবেন দুবাইতে। কিন্তু শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়ে বঙ্গভবনে রেখে দিয়ে একদিন শেখ হাসিনা পালিয়ে গেলেন। এখন উনি পড়লেন বিপদে। এবং শেখ হাসিনা যখন পালিয়ে যায় এবং গণভবন ছাত্র জনতা দখল করে ফেলে, তখন রাষ্ট্রপতি চুপ্পু নাকি এইভাবে কাঁপতেছিলেন ভয়ে এবং ঘন ঘন টয়লেটে যাচ্ছিলেন। কারণ তিনি মনে করেছেন যে এখন বঙ্গভবনের দিকে জনতা আসবে, কিন্তু জনতা যায়নি, এটা তার সৌভাগ্য। এখন সেই চুপ্পু চলে যেতে চান বিদেশে, কিন্তু সরকার যেতে দিতে চায় না। আবার সরকার চায় চুপ্পু পদত্যাগ করুক। কিন্তু আমার কথা হচ্ছে যে গত বছরের অক্টোবরে যখন ছাত্র জনতা বঙ্গভবনের বাইরে আন্দোলন শুরু করলো চুপ্পু পদত্যাগের দাবিতে, তখন তো বিএনপি, সেনাবাহিনী এবং মার্কিন দূতাবাসের বিরোধিতা করেছিল। তারা বলেছিল যে না, দেশের এই সংকটময় সময়ে চুপ্পুর পদত্যাগ কোনো বুদ্ধিমানের কাজ হবে না। সেই পরিস্থিতি এখনো আছে। এখন সরকার এই যে চুপ্পুর উপর চাপ প্রয়োগ করে চুপ্পুকে পদত্যাগে বাধ্য করতে চায়, সরকার কি সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছে? এখন সরকার বলতে পারে সেনাবাহিনী কে, তার সঙ্গে কথা বলতে হবে কেন? সে তো আমার কাছে কর্মচারী, ভালো কথা। সরকার কি বিএনপির সঙ্গে কথা বলেছে? বলে নাই তো। জামাতের সঙ্গে কথা বলেছে? বলে নাই তো। আমি মনে করি চুপ্পুর বিষয়টা একটা বিশাল বিষয়। সে যোগ্য হোক অযোগ্য হোক, বাস্তবতা হচ্ছে সে দেশের এই সফরকালীন সময় একটা সাংবিধানিক সর্বোচ্চ পজিশনে আছে। এত বছর ছিল, আর বাকি 5-6টা মাস পরে নির্বাচন, তাকে কেন সরাতে হবে? তার মানে কি ডক্টর ইউনূসকে এমন কেউ বুদ্ধি দিয়েছে, এবং এই বুদ্ধি দেওয়ার মানেই হলো যে সেনাপ্রধানকে খেপিয়ে তোলা, যে দেখো চুপ্পুকে আমি সরিয়ে দিচ্ছি, এরপর তোমার পালা? নাকি এই চুপ্পুর উপর চাপ প্রয়োগ করে বিএনপিকে বোঝানো যে তুমি যত সহজে মনে করো ক্ষমতায় আসবা, নির্বাচন হবে, এত সহজে হবে না? ইউনূস কি আসলে সরকারের প্রধান, নাকি সরকারের ভিতরে সরকার আছে? এই সরকারের পাওয়ার সেন্টারটা কোন জায়গায়? আমরা হাসিনার আমলে হাসিনা যতই স্বৈরাচার হোক, ফ্যাসিস্ট হোক, খুনি হোক, সবাই জানতো যে হাসিনাই সব করায়, সেই একমাত্র পাওয়ার সেন্টার। কিন্তু এই সরকারের পাওয়ার সেন্টার তো অনেকগুলো। তাহলে কোন পাওয়ার সেন্টারে কোন হিডেন আরেকটা পাওয়ার সেন্টার আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা অদৃশ্য, যে সব কাজকর্ম করে গোপনে? সেই পাওয়ার সেন্টারটা কোথায়, এবং সে কেন অন্য পাওয়ার সেন্টারকে? বাংলাদেশে যে কোনো সময় বা শীঘ্রই 5 আগস্টের মতো আরেক যুগান্তকারী ঘটনা ঘটতে পারে। এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে, এবং তার নেপথ্যে থাকতে পারেন হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, ইলিয়াসরা। আজ জামাত শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লবকে সফল করবে। জামাত শিবির ওই বিপ্লবেও নেতৃত্ব দিতে পারবেন প্রকাশ্যে, এটা আমরা মনে করি না। দর্শক, এবারের যে বিপ্লব হবে সেটা হবে নতুন সংবিধানের দাবিতে বিপ্লব, পুরনো সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব, গণপরিষদ নির্বাচনের দাবিতে বিপ্লব। স্পষ্ট কথা, বাংলাদেশপন্থীরা ঐক্যবদ্ধ। এই হাসিনার মুজিববাদী সংবিধানের অধীনে এটাকে বহাল রেখে, মুজিব সৈনিক রাষ্ট্রপতি চুপ্পুকে বহাল রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। সংস্কার না করে কোনো পাতানো নির্বাচনে জাতি মানবে না। কি মনে করেন, এই চুপ্পুকে বহাল রেখে এই মুজিববাদী সংবিধানের অধীনে কোনো সংস্কার না করে হাসিনার আইনে
প্রতিষ্ঠিত গঠিত সিইসির নেতৃত্বে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা জুয়ার মতো কি হয় কেউ জানে না, সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই। একটা অস্থিতিশীল পরিস্থিতি, একটা জাতীয় নির্বাচন হবে আর জনগণ আঙ্গুল চুষবে, এটা কি হয়? হবে না। মানে আরেকটি বিপ্লব হবে। এই যেমন আখতার একটা কথা বলেছে, বা টোটাল এনসিপি নড়ে চড়ে বসেছে, নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে 1 সেকেন্ডও লাগবে না আখতার। এখন তারা গণপরিষদ নির্বাচন চায়। আসনাদ নাসিরউদ্দিন পাটোয়ারি এরা বলেছে গণপরিষদ নির্বাচন দিতে হবে, এবং এই নতুন সংবিধান। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।